তো মানে গত কিছুদিন ধরে কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, কারণ পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায় না। এখানে বসে বসে একবার আমি ফরাদ ভাইয়ের ভাবুকতায় চলে যাচ্ছি, আবার একটু পরে মেসেজ আসছে, ভাই পোস্টারটা কি ঠিক আছে, একটু দেখে দেন। সো দ্যাট ইজ আওয়ার লাইফ। ফলে এই কি বলে বিচ্ছিন্ন মনোযোগে কোনো জায়গায় গিয়ে গুছিয়ে কথা বলাটা খুব মুশকিল। আমি জাস্ট অল্প একটু বলে চলে যাব ফরাদ ভাইয়ের যে জায়গায় শেষ করবেন সেটার প্রসঙ্গে। এটা সত্য কথা যে লালনকে উদযাপন করা বাংলাদেশে অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। এটা কতটা চ্যালেঞ্জিং হয়তো আমি এখন খুলে বলতে পারবো না, কোনো একদিন স্মৃতি কথায় লিখতে পারবো যে এটা কত জটিল কাজ। ধরেন আপনি অন্যান্য বিভিন্ন ধর্মের দুর্গাপূজা করা কোনো কঠিন কাজ না, বড়দিনের আয়োজনও কঠিন কাজ না, কিন্তু লালনকে জাতীয় পর্যায়ে ওন করা খুবই বড় কঠিন কাজ। আমি সরকারে ঢোকার আগে বুঝি নাই যে এটা বাধাগুলো কোথায়, ঢোকার পরে বুঝতে পারছি বলে বাবা এর তো অনেক রকমের বাধা। যাই হোক, শেষ পর্যন্ত আমার আম্মা কোনোদিন কোনো স্কুলে যায়নি, উনি নিজে নিজেই পণ্ডিত, তো উনি আমাদেরকে বিভিন্ন ভিলেজ উইজডম বলতেন। তো একটা উইজডম ছিল যে নিয়ত ঠিক থাকলে নাকি আল্লাহ ব্যবস্থা করে দেয়। তো আমাদের নিয়ত ঠিক ছিল বলেই সম্ভবত আমরা লালনের তিরোধান দিবসটা জাতীয় পর্যায়ে সেলিব্রেট করতে পেরেছি। এবং সেলিব্রেট করা একটা জিনিস, এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কুষ্টিয়ার যারা আখড়ার যারা শিল্পী এবং যারা ফকির, তারা এটাকে ওন করা এবং তারা যেভাবে চায় কুষ্টিয়ার সেলিব্রেশনটা সেটা সেভাবে হোক, এবং সেটা আমরা সেভাবে করতে পারছি বিকজ মঞ্চে যারা আছেন এদের প্রত্যেকের ফরাদ ভাই সহ প্রত্যেকের সহযোগিতা এবং কুষ্টিয়ার আপাবর মানুষের সহযোগিতা আমাদের খুবই কাজে লাগছে। এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ অ্যান্ড কুষ্টিয়া যারা আছেন তাদের সবার কাছে। এখন লালন সেলিব্রেট করার ইন্টেলেকচুয়াল একটা প্রতিবন্ধকতা আছে, সেটা আমি একটু বলতে চাই। আপনি খেয়াল করে দেখেন যে আমি লালন বিশেষজ্ঞ না ফরদ ভাইয়ের মতো, আমি লালনকে পড়ি জাস্ট কবিতা, ভাব, দর্শন এই হিসাবে। এখন যে কোনো মহৎ শিল্পীর একটা সৌন্দর্য হচ্ছে এটা আপনি লিখে চলে যাবেন, পরে কে কীভাবে ব্যাখ্যা করবে কেউ জানে না। ফরাদ ভাই যখন এই পৃথিবীতে থাকবে না তখন ইবাদতনামা ওই প্রজন্মের কেউ এসে কীভাবে ব্যাখ্যা করবে এটা ফরাদ ভাই নিয়ন্ত্রণ করতে পারবে না। আমার ছবির ক্ষেত্রেও কোন ছবি কে কীভাবে ব্যাখ্যা করবে আমরা কেউ জানি না। এটা হচ্ছে ওই যে অ্যারো অ্যান্ড দ্য সঙের মতো, তীর ছুঁড়ে মারলাম, কোন ওক গাছে গিয়ে কী প্রতিক্রিয়া তৈরি করবে আমরা কেউ জানি না। লালনও অনেক তীর ছুঁড়ে গেছেন, সেই তীর এখনও বিভিন্ন মানুষকে বিদ্ধ করছে, এবং আগামী সময় আরও 100, 200, 300 বছর যতদিন মানুষ বাংলা ভাষায় কথা বলবে বাংলাদেশে এই অঞ্চলের মানুষ তাদেরকে বিদ্ধ করবে, এক একজন এক এক রকম মানে নিবে নিজের মনের মধ্যে। এখন আমি প্রথম লালনের গান শুনি আসলে নাখালপাড়ায় না, শাহবাগ অঞ্চলে আসার পরে। এখানে আসার পরে দেখি যে আমাদের তরুণ ছেলেরা সবাই এক একজন লালন হতে চায়। এখন লালন হতে চায় বলতে আমি বোঝাতে চাচ্ছি না যে লালন যেই জীবন ধারণ বা জীবন চর্চা করতেন সেটাই তারা চর্চা করতে চায়, তা না। লালন এখানে একটা স্পিরিট অর্থে, একটা ফ্রি স্পিরিট অর্থে তারা এরকম হতে চায়। এখন মজার কথা দেখেন, আমি শাহবাগ এসে দেখলাম যে সবাই লালন হতে চায়, আধুনিক ছেলে এখনকার ছাকা খাওয়ার গান লিখছে, কিন্তু তার মনের মধ্যে লালন আছে। তাহলে লালন যদি এত প্রমিনেন্ট, এত পাওয়ারফুল হয়, এবং আপনারা যদি আমাদের এবারের কুষ্টিয়ার উৎসবটা দেখেন, আনবিলিভেবল। ডিসির হিসাবে 12 লাখ মানুষ, কিন্তু আমাকে ওখানকার লোকজন বলছে এটা 15 লাখ হতে পারে। এই যে এত মানুষ সেখানে গেল, এবং আমি কয়েক লাখ রিল যে দেখেছি আমার কোনো হিসাব নাই, কত মানুষ যে যার মতো করে রিলগুলো ছড়িয়েছেন, এবং প্রত্যেকটা রিল অনেক মানুষ দেখেছেন। তার মানে হচ্ছে লালন অনেকের কাছে রিলেভেন্ট। এই যে এত মানুষের কাছে লালন রিলেভেন্ট, তাহলে এই লালনকে আমরা আসলে কেন আমাদের ইন্টেলেকচুয়াল জগতে মুখ্য করে তুলতে পারলাম না? এটা আমাদের একটা বড় ব্যর্থতা। মুখ্য করে তুলতে পারলাম না এর কারণ আমরা এমন একটা হেজিমনিক ক্লাইমেটের মধ্যে আছি বা ছিলাম, এখন না। এখন আমি মনে করি পোস্ট জুলাই এটা অনেক বদলাবে, বদলাচ্ছেও। এই বদলটা আসলে 2000 পরবর্তী সময় থেকেই ধীরে ধীরে শুরু হয়েছে। রাইসু তার ভাষায় কবিতা লিখতে শুরু করেছে, সেখানে বদল শুরু হয়েছে।
টেলিভিশনে আমাদের সময়ের অনেক ছেলে পেলে নিজেদের মতো করে ভাষা ব্যবহার করা শুরু করেছে, সেখানে এই হেজেমনিক পলিটিক্সকে চ্যালেঞ্জ করা শুরু হয়েছে। আর আরও অনেকেই করেছে, প্রচুর মানুষ করেছেন, সফা ভাইরা করেছেন, ফরাদ ভাইরা করেছেন, ইন্টেলেকচুয়ালি নানান লেখার মধ্য দিয়ে। এখন এত গুরুত্বপূর্ণ যে লালন, এই লালন আমাদের ইন্টেলেকচুয়াল ফ্রন্টে কখনো মুখ্য হয়ে ওঠেনি। এর কারণ আমাদের এখানে সব কিছুই সম্ভবত দেখা হতো কলকাতার লেন্সে, অর্থাৎ ওই লেন্সে যেটা আধুনিক সেটা আধুনিক, আর যেটা ওই লেন্সে না তাহলে ওটাকে গ্রহণ করা যাবে না। তো আমি একসময় ডেলি স্টারে কন্ট্রিবিউট করতাম, ফলে আমি 3 নম্বরে ওদের যে অফিস ছিল সেখানে যেতাম, এবং সেখানে ওয়াহিদ ভাইয়ের সঙ্গে আমার প্রচুর আড্ডা হতো। আড্ডা মানে তর্ক বিতর্ক, ঝগড়াই বেশি হতো অ্যাকচুয়ালি, কিন্তু উনি আবার আমাকে প্রচুর ভাত খাওয়াতেন, মানে দুপুরবেলা লাঞ্চের দরকার পড়লে আমি ওখানে চলে যেতাম। তো সেখানে নানান বিতর্কের মধ্যে এই লালন নিয়ে প্রায় তার সঙ্গে আমার বিতর্ক হতো, এবং আমি তাকে বলতাম যে ওয়াহিদ ভাই, আমার কাছে মনে হয় যে আপনারা ফোক বলেন, আই থিঙ্ক দিস ইজ এ পলিটিক্স। এই যে ফোক বলার অর্থটা হচ্ছে, দেখেন আপনি খেয়াল করে, যেই গানের ফর্মগুলা কলকাতার যারা মানে এলিট তাদের চর্চার সঙ্গে মিলে সেগুলো সংস্কৃতি, আর যেটা তাদের চর্চার সঙ্গে মিলে না সেটাকে হয় ফোক বানিয়ে দাও, মানে সাবকালচার, অথবা ফোকের পরে যেটা আসলো 90-এর দশকে যখন রক মিউজিক আসলো, তখন দেখলো যে এটা তো ফোক বলা যাচ্ছে না, তাহলে এটাকে হোয়াট টু কল দিস, তখন তারা এটাকে ডাকলো অপসংস্কৃতি। এই যে কাউকে ফোক বানানো, কাউকে বানানো, যাকে যেটা বানানো বানিয়ে কালচারের মেইন ফ্রন্টটা শুধু তাদের হাতে থাকবে, এই রাজনীতিটা ওয়াজ ডেঞ্জারাস। এবং আমরা যে এবার চেষ্টা করেছি লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করতে, এইটার বাধা অ্যাপারেন্টলি আপনাদের কাছে মনে হতে পারে যে বোধহয় ধর্মীয় গ্রুপ থেকে এসছে। আমি তো মনে করি না, সবচেয়ে বড় বাধা এসছে ইন্টেলেকচুয়াল গ্রুপের কাছ থেকে। আমি নিজে এটা সাক্ষী। আর মাঠে আয়োজনে ফরাদ ভাই ছিলেন, ওনারা ভালো বলতে পারবেন যে ওনারা আদৌ কোনো ওখানে কী ধরনের বাধা ফেস করছেন। এখন আমি এই প্রসঙ্গটা কেন তুললাম? এই প্রসঙ্গটা তুললাম এই কারণে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা হীনমন্যতার চাষ করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে, শোনো, তুমি যে ভাষা কথা বলো এটা কিন্তু যথেষ্ট স্মার্ট না, খ্যাত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন কেরালায় যাই, কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে, আমি দেখি যে ওদের মুখ্যমন্ত্রী লুঙ্গি পরে স্টেজে উঠে যায়। ফরদ ভাই অবশ্যই আমি লুঙ্গি পরা আছে যাচ্ছে, আমি হীনমন্যতায় ভুগছি, আমি প্যান্ট পরা আছি এখন। সো লুঙ্গি পরে উঠে যায়। আপনি মিডল ইস্টে যান, ওরা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে স্টেট প্রোগ্রামে ঘুরছে। আপনি স্কটল্যান্ডে যান, ওরা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ঘুরছে। আর বাংলাদেশের রিয়ালিটি, আই এম বিং অনেস্ট, আমি নাখালপাড়ার ছেলে, পড়তাম ফার্ম গেটে স্কুলে, তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ। তো ওখানে নানান রকমের ছেলেরা পড়তো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেরাও পড়তো, আবার বড় সরকারি চাকরি করে বা ইন্দিরা রোডে বড় বাড়ি আছে ওরকম ছেলেমেয়েরা পড়তো। তো তো ইন্দিরা রোডে যাদের বাড়ি, যারা একটু অবস্থা সম্পন্ন, তাদের ছেলেরা তো আমাদেরই বন্ধু, একই স্কুলে যেতে পড়তাম। তো এই বন্ধুরা যেদিন বাসায় আসবে সেদিন আমি আগে আব্বাকে রেড নোটিশ দিতাম যে আব্বা, কালকে কিন্তু আপনি লুঙ্গিপুরা ড্রয়িং রুমে আসবেন না, অর আপনি ভেতরের রুমে থাকবেন। অ্যান্ড দিস ইজ হোয়াট উই ওয়্যার। কারণ আমাদেরকে এটা শেখানো হয়েছে যে এইগুলো জিনিস তোমার কিন্তু খ্যাত, এগুলো যথেষ্ট স্মার্ট না। ফলে এরকম আপনি যদি লালনের শুধুমাত্র গানের বিশ্লেষণে যান, দেখবেন যে কবিতা হিসেবে অসাধারণ। এবং আজকাল পোস্টমডার্ন শব্দটা অনেক চালু, আমার ধারণা এটা পোস্টমডার্নের চেয়েও পোস্টমডার্ন। দিস ইজ আপনি যদি এর ইমেজারের দিকে তাকান, এর ভাব এবং দর্শনের দিকে তাকান, তো এত স্মার্ট জিনিসও আমরা নিতে সাহস করলাম না কেন? আমাদের যখন 47-এর পরে যখন আমাদের নিজস্ব পরিচয় খোঁজার প্রশ্ন আসলো, যখন পাকিস্তানিরা আমাদেরকে অত্যাচার করলেন, তখন আমাদের নিজস্ব পরিচয় খোঁজার প্রশ্নের সময় আপনি খেয়াল করে দেখেন, আমরা 60-এর দশক 70-এর দশক আমরা লালনের দিকে হাত বাড়ানি, কারণ এটা যথেষ্ট স্মার্ট না, অথবা এটার সঙ্গে কলকাতার সঙ্গে মিলছে না লেন্সটা। এবং আপনি এই যে আমরা নিতে পারিনি, আমাদের ওই সময়ের যারা কালচারাল ফোরফ্রন্টে যারা ছিলেন, যারা নেতা ছিলেন, তারা যে নিতে পারেন না, এটার দায় আমাদেরকে গত 54 বছর দিতে হয়েছে। 54 আই উড সে 2000 সালের পর থেকে অ্যাকচুয়ালি কালচারাল অ্যারেনাতে আমি বলবো তারা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। 2000 সালের পর থেকে আমি মনে করি যে সাংস্কৃতিকভাবে আমাদের এই অঞ্চলের মানুষ অনেক শক্তিশালী হয়েছে। তারা নিজের ভাষায় কবিতা লিখতেছে, রাইসুল লিখতেছে, আকাশে কালিদাসের লগে মেঘ দেখতেছি, এটা দেখতে রাইসুল লজ্জা লাগছে না। আমরা আমাদের ভাষায় আমাদের সিনেমা টেলিভিশন বানাচ্ছি, আমাদের কোনো
লজ্জা হচ্ছে না। এই জিনিসটা 2000 পর থেকে কেটেছে, কিন্তু এটা যদি যখন পাকিস্তানিদের অত্যাচারের সময় আমাদের নিজের সাংস্কৃতিক পরিচয় খোঁজার দরকার ছিল, তখন লালনের মতো একটা বড় আইকনিক ক্যারেক্টারকে কেন আমরা নিতে পারলাম না? এইটা আমি মনে করি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশের পরের প্রজন্মের গবেষকরা গবেষণা করবে, এবং তখন ওখানে কেবল হীনম্মন্যতাই দেখতে পাবে, আর কিছু না। যাক, বেটার লেট দেন নেভার, যে আমরা কাজটা শুরু হয়েছে। আমরা বলতে আমি বলতে চাচ্ছি না যে আমাদের সরকারের এমন বিশেষ কোনো ক্রেডিট নেই। ট্রাস্ট মি, আমরা যদি এবার লালনকে ন্যাশনালি সেলিব্রেট নাও করতাম, তারপরেও লালন রিলেভেন্ট থাকতেন। ক্রমাগত যে তার রিলেভেন্স বাড়ছে, এটা বাড়তেই থাকতো, এটা কমার কোনো জায়গা ছিল না। কিন্তু রাষ্ট্র যখন এখানে ঢুকেছে, তার মানে রাষ্ট্রের এখন আসলে কিছু দায়িত্ব পড়েছে। এখন সেই দায়িত্বগুলো আমাদের, তো আমরা অল্প দিনের সরকার, আমরা খুব বেশি পালন করতে পারবো কিনা জানি না, তবে আমরা রোড ম্যাপটা বা ব্লু প্রিন্টটা দিয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে এই যে, ধরেন আমাদের একটা লালন একাডেমি আছে কুষ্টিয়াতে, কিন্তু আপনি এই যে ফরদ এতক্ষণ বললেন যে হেগেল, কতজনের দর্শনের কথা বললেন। এখন লালনের ফিলোসফি নাকি আসলে আমরা বলবার মতো ভালো লেখা হয়েছে ইংরেজি ভাষায়? আমি মনে করি না। তাহলে এই লেখাগুলো কারা লিখবে? এটা তো এই একাডেমির কাজ, রিসার্চ করা। তারপরে এই যে গানের চর্চা করছে লালন একাডেমির ছেলেরা, প্রায় জিরো সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে, এটা কোনো সাপোর্টই না। এই সাপোর্ট কি শুধু কুষ্টিয়ায় থাকবে, না অন্য অন্য জায়গাতেও যাবে? এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার আছে, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমি মনে করি সেটা হচ্ছে এই যে, এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, আমরা লালনের চর্চা করবো, লালনের গান গাইব, কিন্তু একই সঙ্গে আজকের যে ছেলেটা তার এখনকার সময়ের অভিজ্ঞতা নিয়ে বড় হতে চাচ্ছে, সে তার এখনকার সময়ের গান লিখবে, আমরা তাকে অনুপ্রেরণা দিতে চাই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের শিল্পকলা একাডেমি এই কাজগুলোর মধ্যে নাই। অর্থাৎ আজকে একজন আহমেদ হাসান সানি বসে কি গান লিখবে, এইটাতে আমাদের সাপোর্ট সিস্টেম ইজ নট ওয়ার্কিং। ফলে আমরা লালনের চর্চা, লালনের রিসার্চে যেমন মনোযোগ দিতে চাই, অ্যাট দ্য সেম টাইম আজকের সময়, এখনকার সময়ের ছেলেটা তার সময়ের যে ভাবটা, দর্শনটা বলবে, গানটা বলবে, তার জন্য আমরা জায়গা করে দিতে চাই। এবং সেটা করার জন্য কিছু ব্লু প্রিন্ট হয়তো আমরা দিয়ে যাব। আমি আশা করি এবং বিশ্বাস করি ইলেকশনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবেন তারা এটা ফলো করবেন। আর ফলো না করলে তো, এখন তো আমি সরকার থেকে অনেক কথা বলতে পারি না, ফলো না করলে তখন আমি আবার ফরদ ভাই যখন এখন অনেক জোরে কথা বলে, তখন আমি অনেক জোরে কথা বলতে শুরু করবো আবার। ফরদ ভাইকে অনেক ধন্যবাদ, এবং বাংলা একাডেমিকে ধন্যবাদ এটা আয়োজন করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার বিশৃঙ্খল কথাগুলো শোনার জন্য, কারণ অ্যাজ আই সেইড আমি মেন্টালি খুব বিক্ষিপ্ত, কারণ একটু পরপর মেসেজ রিপ্লাই করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।